মালিয়ালাম সিনেমা যা বছরের পর বছর ধরে এমন সিনেমা তৈরি করে আসছে যা বিশ্বের সেরা সিনেমার মধ্যে গণ্য করা যেতে পারে, ঠিক তেমনি রেখা চিক্রম নামের এই মুভিটি আপনাদের গাকে শিউরে দিবে। এর পরতে পরতে রয়েছে অসাধারণ টুইস্ট। আমি যখন মুভিটি দেখতে বসেছিলাম তখন মনে হয়েছিল এই ঘটনার পর এই ঘটনাই হবে, কারণ মুভিটি দেখে মনে হয় যে এই ঘটনার পর এই ঘটনাই হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমাদের ডিরেক্টর সাহেব এই চিন্তাকে ভুল প্রমাণিত করে শুধু ক্ষান্ত হননি, তিনি এমন এমন টুইস্ট যোগ করেছেন যা দর্শকদের ভাবতে বাধ্য করে। তাহলে চলুন ইন্ট্রো দিয়ে শুরু করা যাক আমাদের আজকের মুভি এক্সপ্লানেশন। সিনেমার শুরুতে আমরা দুজন বন্ধুকে দেখি, যাদের মধ্যে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে বলছিল, তুমি কি জানো আমার বাবা সিনেমাতে কাজ করেন? কিন্তু দ্বিতীয় বন্ধু ভালো করে জানে যে তার বাবা সিনেমাতে কাজ করে না, তাই সে জিজ্ঞাসা করে তুমি কিভাবে জানলে? তখন প্রথম বন্ধু উত্তর দেয়, গত রাতে আমি আমার বাবাকে অভিনয় করতে দেখেছি। সে বলে, গত রাতে আমি একা ছিলাম বাড়িতে, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। ঠিক তখন আমি দেখি আমার বাবা 4 জন লোকের সাথে মিলে একটি কিছুকে চাটাইয়ের মধ্যে নিয়ে যাচ্ছেন। এই দৃশ্য ছিল 1985 সালের। এরপর গল্প চলে আসে বর্তমানে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই বিবেক নামে এক ব্যক্তিকে। বিবেক আসলে একজন এসি, সম্ভবত সরকারি কর্মচারী, কিন্তু বর্তমানে জুয়া সংক্রান্ত কিছু অভিযোগের কারণে তাকে কিছুদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। ফলে সে এখন তার বাবার সাথে বাড়িতে থাকছে। বিবেকের একটি প্রেমিকা রয়েছে, সে একজন সাংবাদিক। এরপর আমরা পরিচিত হই রাজন নামে এক ব্যক্তির সঙ্গে। আমরা জানতে পারি যে রাজনের বাড়িতে কেউ নেই, তার ছেলে তার সাথে ঠিকমতো কথাও বলে না। পরের দিন সকালে রাজন তার ড্রাইভারের সাথে কোথাও যাওয়ার জন্য বের হয়। পথে সে প্রচুর মদ পান করে এবং ড্রাইভারকে বলে আমাকে এখানেই নামিয়ে দাও। এরপর রাজন একটি গভীর জঙ্গলের ভেতরে প্রবেশ করে এবং তার ড্রাইভার বাইরে অপেক্ষা করতে থাকে। আমরা দেখি রাজন শান্তভাবে একটি গাছের নিচে বসে আছে। আমরা আরো লক্ষ্য করি তার শারীরিক অবস্থা খুবই খারাপ, কারণ তার মুখ থেকে রক্ত ঝরছিল। এরপর রাজন মোবাইল বের করে ভিডিও ক্যামেরা অন করে, কারণ সে কিছু গুরুত্বপূর্ণ কথা রেকর্ড করতে চায়। সে বলে, বহু বছর আগে আমি একটি ভয়ানক ভুল করেছি যা আমি আজও অনুতাপ করি। সে জানায়, প্রায় 40 বছর আগে আমি এই গাছের নিচে একটি মৃতদেহ পুঁতে দিয়েছিলাম। এই কাজে আমি একা ছিলাম না, আমার সাথেও আরো 3 জন ছিল, ভিনসেন্ট, ফ্রান্সিস এবং আরেকজনের নাম রাজন বলতে চায়নি, অর্থাৎ সেটি লুকিয়ে যায়। রাজন বলে, আমরা 4 জন একসাথে এখানে একটি মেয়ের দেহ পুঁতে রেখে চলে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম একদিন না একদিন কেউ এই রহস্য জেনে যাবে, কিন্তু আশ্চর্যের বিষয় আজ পর্যন্ত কেউ কিছু জানে না। সে জানায়, আমরা যে মেয়েটিকে কবর দিয়েছিলাম সে ছিল মাত্র 18 থেকে 20 বছরের একটি তরুণী। আজও আমি তাকে স্বপ্ন দেখি, তাই এই সত্য প্রকাশ করা খুবই জরুরি। এই বলে সে ভিডিও রেকর্ড করতে থাকে। এখান থেকে গল্প আরো রহস্যময় মনে হতে থাকে, যা পরবর্তী অংশেই আমরা দেখতে পাবো। এরপর দেখা যায় রাজনের ড্রাইভার যে গাড়ির কাছে অপেক্ষা করছিল, হঠাৎ একটি গোঙানির শব্দ সে শুনতে পায়। সে দৌড়ে গিয়ে দেখে রাজন নিজেকে গুলি করে আত্মহত্যা করেছে। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। যেহেতু বিবেকের থানাটি সবচেয়ে কাছে ছিল, তাই তিনিও ঘটনাস্থলে পৌঁছে যান। পরে আরো উচ্চপদস্থ পুলিশ অফিসাররাও সেখানে চলে আসে। রাজনের হাতে ছিল কেবল একটি মোবাইল, যেখানে সে নিজের অপরাধ স্বীকার করছিল। বিবেক সকলকে জানায় যে রাজন যে জায়গায় বসেছিল ঠিক সেই জায়গায় একটি মৃতদেহ কবর দেওয়া হয়েছিল। ডিএসপি বিবেক বলেন, যদি মাটির নিচ থেকে মেয়েটির কঙ্কাল পাওয়া যায় তবে এটি একটি হাই প্রোফাইল মামলা হবে এবং প্রদেশে এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়বে। রাজনের ভিডিওতে ভিনসেন্ট ও ফ্রান্সিসের নাম ছিল, যার ফলে তাদের অবস্থাও সংকটজনক হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর দেখা যায় পুলিশ ঘটনাস্থলে খনন কাজ শুরু করে। প্রচুর মানুষ ঘটনাটি দেখতে আসে, এমনকি ফরেস্ট ডিপার্টমেন্টের একটি দলও সেখানে উপস্থিত হয়। অনেকক্ষণ ধরে খনন কাজ চলতে থাকে, কিন্তু কোনো কঙ্কালই পাওয়া যাচ্ছিল না। হঠাৎই প্রবল বৃষ্টি শুরু হয়ে যায়, যার ফলে কাজ আরো কঠিন হয়ে পড়ে। ঠিক তখনই বিবেকের চোখ পড়ে একটি পুরনো চাটাইয়ের উপর, যার মধ্যে একটি দেহ মুড়ানো ছিল। বিবেক নিজেই খনন করতে থাকে এবং একটি কঙ্কাল আবিষ্কার হয়। কঙ্কালটিকে ফরেন্সিক বিভাগে পাঠানো হয় এবং রিপোর্ট আসার পর জানা যায় এটি একজন 18 বছর বয়সী মেয়ের কঙ্কাল। তার পায়ে রূপার নুপুর ছিল। এরপর পুলিশ বিবেককে এই মামলার দলে অন্তর্ভুক্ত করে, কারণ সে এই অসাধারণ তদন্ত চালিয়ে যাচ্ছিল। বিবেক 1985 সালে নিখোঁজ হওয়া সমস্ত মেয়েদের খোঁজ করতে থাকে এবং পরিবারগুলোর কাছে নুপুরটি দেখিয়ে মেয়েটির পরিচয় জানার চেষ্টা করে। অনেকদিন চেষ্টার পর অবশেষে একজন বৃদ্ধ নুপুরটি দেখে কান্নায় ভেঙে পড়ে এবং দাবি করে এটি আমার মেয়ের নুপুর। বিবেক মনে করে এবার হয়তো মামলাটি সমাধানের পথে, তাই বৃদ্ধের ও কঙ্কালের ডিএনএ একসাথে মিল করানো হয়।
কিন্তু ডিএনএ রিপোর্ট নেগেটিভ আসে। এর মানে বৃদ্ধ মিথ্যা কথা বলছিল। বিবেক ভিনসেন্টকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। ভিনসেন্ট নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে এবং বলে রাজন আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তার ভিডিওর ভিত্তিতে আমাকে দোষী প্রমাণ করা সম্ভব নয়। যদি আপনার কাছে শক্ত প্রমাণ না থাকে তাহলে আপনি আমাকে গ্রেফতার করতে পারবেন না। ভিনসেন্ট মিডিয়ার সামনেও পুলিশের বিরুদ্ধে অভিযোগ দিল যে পুলিশ তাকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করছে। অন্যদিকে দেখা যায় বিবেক এবার 1985 সালের নিখোঁজ মেয়েটির মামলার আরো গভীরে প্রবেশ করে। সে জানতে পারে চন্দ্র নামে এক ব্যক্তির কথা, যে সেই সময় সিনেমার সাথে যুক্ত ছিল। চন্দ্র জানায় সে সুপারস্টার মমূর্তি সিনেমার জন্য জুনিয়র আর্টিস্ট সরবরাহ করত। একদিন সে একটি সুন্দরী মেয়েকে নিয়ে এসেছিল যার স্বপ্ন ছিল মমূর্তির নায়িকা হওয়া। এই সেই মেয়ে যার নাম ছিল রেখা। একটি সিনেমা শুটিং চলাকালীন সে হঠাৎই নিখোঁজ হয়ে যায়। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। আমরা দেখতে পাই যে রেখা একজন জুনিয়র আর্টিস্ট ছিল এবং সে যে কোনো চরিত্র করতে রাজি ছিল যাতে সে নায়িকা হতে পারে। সে মমূর্তির একটি সিনেমার একজন নানের অর্থাৎ সন্ন্যাসীর চরিত্রে অভিনয় করছিল, তবে সেটি ছিল ব্যাকগ্রাউন্ড রোলে। আমরা দেখতে পারি রহস্য কিন্তু আরো ঘনীভূত হতে শুরু করেছে। এরপরেই দেখা যায় বিবেক তখন 1985 সালে মুক্তি পাওয়া সেই সিনেমাটি খুঁজতে থাকে এবং ইউটিউবে সিনেমাটির কিছু তথ্য পায়। একজন পরিচালক কামাল স্যার বলেছিলেন রেখা আমাকে খুব বকাবকি করছিল কারণ সে মমূর্তিকে ন্যাড়া অবস্থায় দেখতে চায়নি। এরপর বিবেক বর্তমান সময়ে কামাল স্যারের সাথে দেখা করে এবং সেই সময়ের ঘটনার বিস্তারিত জানতে চায়। কামাল স্যার বলেন রেখা জুনিয়র আর্টিস্ট হলেও তার চাহিদা ছিল অনেক, কিন্তু গান শুটিং এর সময় হঠাৎ সে উধাও হয়ে যায়। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরবর্তী দৃশ্যে আমরা দেখি চন্দ্রের মৃতদেহ একটি ড্রেনে পড়ে আছে। অনেকে মনে করে চন্দ্র প্রচুর মদ খেত তাই সে পড়ে গিয়ে মারা গিয়েছে, কিন্তু আসলে এই হত্যার পিছনে ভিনসেন্টের হাত ছিল। এখন এই মামলা বিবেকের ও তার দলের হাতে থাকবে না। এই মামলা তদন্ত করবে সিবিআই। আমরা আরো জানতে পারি যে বিবেককে এই মামলা থেকে সরিয়ে ট্রাফিক পুলিশে বদলি করা হয়েছে। এরপরে দেখা যায় ভিনসেন্টও একই ট্রাফিকে আটকে পড়েছে, যা স্পষ্ট করে যে ভিনসেন্ট হয়তো এই সবকিছুই একা করতে পারেনি। এইদিকে বিবেক তৎক্ষণাৎ একজন ডাক্তারের সাথে দেখা করতে যায়, কিন্তু তখনই সেখানে সিবিআই অফিসার মুরলি এসে উপস্থিত হয়। মূলত এই মামলাটির তদন্তের দায়িত্ব মুরলি ও তার টিমের হাতেই চলে গিয়েছিল, কিন্তু বাস্তবতা হলো মুরলি একজন দুর্নীতিগ্রস্ত অফিসার এবং ফরেন্সিক ডাক্তার এটি খুব ভালো করেই জানে। ডাক্তার বিবেককে সতর্ক করে বলেন যদি সত্যি এই মামলাটি সমাধান করতে চাও তবে তোমাকেই এটি সমাধান করতে হবে, কারণ এখন এই তদন্ত দুর্নীতিবাজদের হাতেই চলে গিয়েছে। পরদিন কামাল স্যার আবার বিবেককে ফোন করেন এবং জানান যে 1985 সালেও একজন ইউটিউবার ছিলেন যিনি কিছু ফিল্ম স্টারদের সাক্ষাৎ নিতেন, তার নাম মায়াপ্পান। বিবেক তখন মায়াপ্পানের সাথে দেখা করতে চলে যায় এবং তার কাছ থেকে তথ্য সংগ্রহ শুরু করে। মায়াপ্পান বলেন আমি তখন এতটাই কঠিন প্রশ্ন করতাম এমনকি মমূর্তিও আমার প্রশ্নের উত্তর দিতে পারতো না। একবার সাক্ষাৎকারের সময় তিনি আমার উপর রেগে গিয়ে চলে যান, কিন্তু তখনই তার ফটোগ্রাফার একটি ছবি তুলেছিল যা পরে বিশ্লেষণ করে দেখা যায় ছবির পেছনে দাঁড়িয়ে ছিল রেখা। সে তখন সত্যিকারের নানের অর্থাৎ সন্ন্যাসীর পোশাকে ছিল। বিবেক এরপর একটি গির্জার এক সন্ন্যাসীর সাথে দেখা করতে চলে যায় যার নাম ছিল সিস্টার স্টেফেনি বিবেককে বলেন আমি রেখাকে খুবই ভালোভাবে চিনতাম, সে সত্যি সুযোগ পেলে তারকা হয়ে যেতে পারত। তিনি আরো জানান যে রেখা ছিলেন পাসি গির্জার একজন নান বা সন্ন্যাসী। সেই সময় গির্জার পাশেই মমূর্তির সিনেমা শুটিং চলছিল। প্রথমবার এখানে রেখাকে দেখা যায় যখন সে নানের পোশাক পরা ছিল। সে ছিল মমূর্তির বিশাল ভক্ত এবং মমূর্তিকে সামনাসামনি দেখার জন্য সে খুবই আগ্রহী ছিল। একদিন শুটিং এর সময় রেখার পোশাক ছিঁড়ে যায়। সে একজন দর্জির কাছে গিয়ে তা ঠিক করতে বলে, কিন্তু দর্জি জানান তার অনেক কাজ আছে তাই এখনই তা করা সম্ভব না। রেখা বুঝতে পারে না সে কি করবে। ঠিক তখনই সে গির্জার এক সন্ন্যাসী অর্থাৎ সিস্টার স্টেফেনিকেই দেখতে পান এবং তার কাছে গিয়ে সাহায্য চান। স্টেফেনি তখন তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। সে তখন বলে ঠিক আছে আমি তোমাকে নতুন পোশাক দেব, তবে এর বদলে আমাকে একটা সাহায্য করতে হবে। স্টেফেনি বলেন আমি মমূর্তির বিশাল ভক্ত, তুমি যদি আমাকে কালকে মমূর্তির সাথে দেখা করে দিতে পারো তাহলে আমি তোমাকে নতুন পোশাক দেব। রেখা এতে রাজি হয় এবং তাকে প্রতিশ্রুতিও দিয়ে দেয়। পরদিন স্টেফানি আবার রেখার কাছে চলে আসে এবং জিজ্ঞাসা করে মমূর্তি কবে আসবে। রেখা বলে মমূর্তি স্যার এখন শুটিং এ ব্যস্ত, তারপর তিনি লাঞ্চ করবেন। স্টেফানি বলে আমি একদম ফ্রি আছি, আমি অপেক্ষা করব। কিন্তু পরে রেখা স্টেফানিকে সত্যিটা জানিয়ে দেয়। সে বলে আমি তোমাকে এতদিন মিথ্যা বলেছি, আমি আসলে একজন জুনিয়র আর্টিস্ট এবং নিজেরই মমূর্তির সাথে দেখা করার সুযোগ নেই। পোশাকের জন্য আমি তোমাকে মিথ্যা বলেছিলাম। কিন্তু স্টেফানি এতে রাগ করেনি, বরং তারা অনেক ভালো বন্ধু হয়ে যায়। শুটিং চলাকালীন রেখা হঠাৎই মমূর্তির
সাথে একটি ছোট চরিত্রে অভিনয়ের সুযোগ পায়, কিন্তু তখনই হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়। স্টেফানি তখন রেখাকে গির্জা নিয়ে যায় এবং সবাইকে বলে সে একজন সিনেমার অভিনেত্রী, কিন্তু খুব ভালো মেয়ে। সবাই মনে করে সে খুবই নির্দোষ এবং সাধারণ মেয়ে। স্টেফানি রেখাকে বলে, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তুমি আজ রাতে এখানে থেকে যাও, তোমার ঘুমানোর ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু রহস্য যত গভীর হচ্ছে ততই প্রশ্ন জাগছে। এখন প্রশ্ন হলো রেখার সাথে এরপর কি ঘটেছিল, তার মৃত্যু কিভাবে হয়েছিল, ভিনসেন্ট ও ফ্রান্সিসের ভূমিকাই বা কি, বিবেক কি সত্যি মামলাটি সমাধান করতে পারবে? বন্ধুরা, রহস্য কিন্তু আরো গভীর হতে শুরু করেছে। এরপর দেখা যায় পরদিন সকাল হলে গির্জার সবাই নিস্তব্ধ হয়ে যায়, কারণ গির্জার ভল থেকে অনেক সোনা ও টাকা চুরি হয়ে গেছে। আবার রেখাকেও কোথাও পাওয়া যাচ্ছে না। এই ঘটনার জন্য রেখাকে সবাই দোষী মনে করে, কারণ সে রাতের বেলায় গির্জা গিয়েছিল। কিন্তু শুধু রেখাই নয়, স্টেফানির উপর সন্দেহ পড়ে, কারণ স্টেফানি রেখাকে গির্জায় থাকতে দিয়েছিল। স্টেফানি বিবেককে সবকিছু বলেছিলেন এবং বলেন, আমি জানি না রেখা কেন এমন করলো, কিন্তু আমাকে সত্যিটা খুঁজে বের করতে হবে, আমাকে জানতে হবে সে আসলে রেখা কিনা। এদিকে ভিনসেন্টও প্রতিটি খবর পেয়ে যাচ্ছিলেন। যখন বিবেক বিভিন্ন মানুষের সাথে কথা বলছিল তখন ভিনসেন্টও সব খবর পাচ্ছিল। বিবেক তখন তার সাংবাদিক বান্ধবীর কাছে সাহায্য নেয়। সে চায় রেখার সম্পর্কে একটি প্রতিবেদন পত্রিকায় প্রকাশ করতে, যাতে রেখার সত্যিটা বের হয়ে আসে। তার বান্ধবী এতে রাজি হয় এবং তারা একটি বড় খবর প্রকাশের সিদ্ধান্ত নেয়। বিবেক জানতে পারে একদল লোক রাজেন্দ্র স্যারকে ব্ল্যাকমেল করেছিল। এটি জানতে পেরে বিবেক সরাসরি সেই জায়গায় পৌঁছে যায় যেখানে দুজন ব্যক্তির সন্ধান পাওয়া যায় যারা রাজেন্দ্র স্যারকে ব্ল্যাকমেল করেছিল। তাদের নাম বিনু ও গোপাল। বিনু বিবেককে বলে, আমরা এক ভয়ঙ্কর সত্য জানি, আমরা সেই সত্য প্রথম দিকেই জানতাম। তারপর বিনু বলতে শুরু করে, আমার বাবা একজন সিনেমার লোক, একদিন রাতে সে 4 জন লোকের সাথে কাউকে নিয়ে যাচ্ছিল, আমি সব দেখেছি। গোপাল প্রথমে মনে করেছিল এটা মিথ্যে বা সিনেমার কোনো দৃশ্য, কিন্তু পরে সে বুঝতে পারে এটি একটি সত্যিকারের অপরাধ। এরপর দেখা যায় বিনুর বাবা, যাকে সবাই বেবি নামে চিনে, সে খুবই অসুস্থ হয়ে পড়ে। তারপর সে মৃত্যুর আগে স্বীকার করে, আমরা 4 জন মিলে সেই মেয়েটিকে মাটিতে পুঁতে দিয়েছিলাম, কিন্তু কিছুদিন পর বেবি মারা যায়। এটি জানার পর বিনু ও গোপাল রাজেন্দ্র স্যারকে ব্ল্যাকমেল করতে শুরু করে। সব শোনার পর বিবেক এসপি স্যারের কাছে যায় এবং বলে, বিনু ও গোপাল আদালতে সাক্ষী দিবে, যদি এই মামলা আমাদের হাতে আসে তাহলে আমরা সবকিছু উদ্ঘাটন করতে পারবো। এসপি স্যার বলেন, আমরা উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আলোচনা করব, তুমি বিনু ও গোপালকে নিয়ে আসো। কিন্তু যখন বিবেক সেখানে পৌঁছায় তখন সে দেখে বিনু ফাঁসিতে ঝুলে আছে, গোপালের মৃতদেহ একটি পুকুরে পাওয়া। এতে স্পষ্ট হয়ে যায় কেউ এই সত্যকে প্রকাশ হতে দিচ্ছে না। এখন বিবেক নিশ্চিত হয় যে ভিনসেন্ট এর পিছনে আছে। এরপর সে জানতে পারে রাজেন্দ্র স্যার মৃত্যুর আগে ভিনসেন্ট ও ফ্রান্সিসের নাম বলেছিলেন, কিন্তু তিনি বেবির নাম বলেনি, কারণ তার আগেই বেবি মারা গিয়েছিল। বিবেক ফ্রান্সিসকে অনেক জায়গায় খুঁজেছে, কিন্তু সে এখন পর্যন্ত তার সম্পর্কে কিছুই জানতে পারেনি। কিন্তু এবার বিবেক ফ্রান্সিস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পায়। ঘটনার মোড় কিন্তু বিভিন্ন ভাবেই বাঁক নিচ্ছে। এরপর কি হবে? রেখা কি সত্যিই চোর ছিল নাকি সে নির্দোষ? ভিনসেন্ট ও ফ্রান্সিসের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল নাকি রেখার আসল পরিচয় রেখা লুকিয়েছিল? বিবেক কি সত্যিই মামলার রহস্য উন্মোচন করতে পারবে? রহস্য কিন্তু আরো গভীর হচ্ছে। বিবেক ফ্রান্সিসকে একটি ছবি দেখায়, বলে, এটা তুমি, এবং 1985 সালেও তুমি এমন কিছুই করেছিল যার কারণে আজ আমি এখানে এসেছি। ফ্রান্সিস তখন সবকিছু বলে ফেলে। সে বলে, আমি সেই সময়ের সবকিছু জানি, আমরা 4 জন মিলে এই অপরাধ করেছিলাম, কিন্তু আমি তোমাকে বলবো এর আসল দোষীকে। এরপর ফ্রান্সিস এক গির্জার কথা বলে যেখানে স্টেফানি থাকতো এবং পুষ্পা নামের এক মহিলা কাজ করত। পুষ্পা গির্জার একজন পরিচারিকা ছিল, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল চুরি করা। এছাড়া বাক্কা চাঁদ নামে এক ব্যক্তি গির্জায় সে কাজ করত এবং গির্জার মালিক তার উপর খুব ভরসা করতেন। বাক্কা চাঁদ গির্জার অনুদানের টাকা সুরক্ষিত ভল্টে রাখত, কিন্তু সে লুকিয়ে কিছু টাকা চুরি করত। একদিন পুষ্পা এই চুরির ঘটনা দেখে ফেলে, তখন বাক্কা চাঁদ তার মুখ বন্ধ রাখার জন্য তাকে কিছু টাকা দেয়। এরপর ধীরে ধীরে পুষ্পা ও বাক্কা চাঁদ ঘনিষ্ঠ হয়ে যায়। তারা একসাথে আরো বড় চুরি করার পরিকল্পনা করে। পুষ্পা তখন আরো বলতে থাকে, আমরা এখনো মূল ভল্ট পর্যন্ত পৌঁছাতে পারিনি যেখানে সবচেয়ে বেশি টাকা আছে। তারা ঠিক করে গির্জার সবচেয়ে বড় ভল্ট লুট করে পালিয়ে যাবে। তাই পুষ্পা সাবানের সাহায্যে সেই মূল ভল্টের একটি নকল চাবি তৈরি করে ফেলে। এরপর সে শুধু উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিল। কিন্তু পরবর্তীতে দেখা যায় পুষ্পা একদিন স্টেফানির কাছে জানতে পারে রেখা নামে একটি মেয়ে গির্জায় আসবে এবং এক রাত সে এখানে থাকবে। এই সুযোগে পুষ্পা একটা বড় ষড়যন্ত্র করে। রাতে যখন সবাই খাবার খেতে বসবে, পুষ্পা খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিবে। সবার মধ্যে একমাত্র রেখা সেই খাবার খায়নি, তাই রেখাকে অন্যভাবে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে পুষ্পা। রাতে যখন রেখা ঘুমিয়েছিল তখন পুষ্পা তার উপর
হঠাৎ আক্রমণ করে দেয়। এরপর পুষ্পা সফলভাবে রেখাকে হত্যা করে। তখন বেবি ও বাক্কাচাঁদ একসাথে সেটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়, কিন্তু ফ্রান্সিস ও রাজন এই পুরো ঘটনা দেখে ফেলে। তখন তাদের মুখ বন্ধ করার জন্য টাকা দেওয়া হয়। এছাড়া তাদের হুমকি দেওয়া হয়, যদি আমাদের কথা না শুনো তাহলে আমরা তোমাদেরও এই মামলায় ফাঁসিয়ে দিব। এবার কি হবে? বিবেক কি সত্যি এই সত্য সবার সামনে আনতে পারবে? তাছাড়াও ভিনসেন্টের আসল ভূমিকা এখানেই বাকি, এবং রেখার হত্যার পিছনে আরো কোনো বড় চক্রান্ত আছে কি? রহস্য এখন পুরোপুরি সামনে আসছে, কিন্তু খেলা এখনো শেষ হয়নি। ফ্রান্সিস স্বীকার করে যে রেখাকে গির্জা থেকে অপহরণ করে গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হয়। এরপর একটি গাছের নিচে তাকে কবর দেওয়া হয়, কিন্তু কবর দেওয়ার সময় তারা দেখে রেখা তখনও বেঁচে আছে। তার পা নড়ছিল, সে তখনও শ্বাস নিচ্ছিল, তবু তারা নির্মম ভাবে তাকে জীবন্ত কবর দিয়ে দেয়। এরপর আমরা দেখি ভিনসেন্টের স্ত্রী একটি হাসপাতালে ভর্তি, তার নাম অ্যালিস। হাসপাতালে অ্যালিসের জন্য কিছু ফুল আসে, যেখানে লেখা ছিল গেট ওয়েল সুন পুষ্পা। এতে বোঝা যায় যে অ্যালিস আর কেউ নয়, সেই পুষ্পা, এবং ভিনসেন্টের আসল নাম বাক্কাচাঁদ। যখন রেখাকে হত্যা করা হয় সবাই ভাবে রেখাই গির্জার টাকা চুরি করেছে এবং সে পালিয়ে গেছে। তবে ভিনসেন্ট এবং অ্যালিস ওরফে পুষ্পা গির্জার সমস্ত টাকাই লুট করেছিল। বিবেক তার অফিসারদের সবকিছুই জানায়। সে বলে আসল খুনি ভিনসেন্ট ও অ্যালিস, কিন্তু সমস্যা হলো এখন এটা প্রমাণ হয়নি যে কঙ্কালটি রেখার। যদি প্রমাণ করা যায় যে সেটি রেখার দেহাবশেষ, তাহলে আমরা ভিনসেন্ট ও অ্যালিসকে গ্রেপ্তার করতে পারবো। ভিনসেন্ট যখন দেখে বিবেক সত্যের কাছাকাছি চলে এসেছে, তখন সে বিবেকের গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ ঘটায়। বিবেক গুরুতর আহত হলেও সে প্রাণে বেঁচে যায়। বিবেকের প্রেমিকা সাংবাদিক হিসেবে একটি আর্টিকেল প্রকাশ করে, এতেই একটি অপ্রত্যাশিত মোড় আসে। একজন অভিনেতা জগদীশ ফোন করে বিবেককে জানায়, আমার প্রথম সিনেমার সময় রেখা আমাকে চিঠি লিখেছিল। সে আমার অভিনয়ের প্রশংসা করেছিল এবং আমাকে ভাই বলে ডাকতো। এভাবে অনেক চিঠি আসতো রেখার কাছ থেকে। বিবেক খুঁজে দেখে রেখার চিঠিগুলো কন্যাকুমারী থেকে আসতো, তাই সে কন্যাকুমারী পৌঁছে যায় এবং একজন মহিলার সাথে দেখা করে। সে আর কেউ নয়, রেখার বোন। তখন সে 1984 সালের ঘটনা বলে। রেখা ছোটবেলা থেকে সিনেমার ভক্ত ছিল, বিশেষ করে মামুটির বিশাল ভক্ত ছিল। সে অভিনেতা জগদীশকেও চিঠি লিখেছিল। তার বাবা যখন চিঠির ব্যাপারটি জানতে পারে, তখন তিনি তাকে চড় মারেন। রেখা রেগে গিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। এরপর থেকে কেউ তাকে খুঁজে পায়নি। তখন দেখা যায় বিবেক রেখার বোনকে একটি পায়ের নুপুর উপহার দেয়, কিন্তু এখানে প্রশ্ন জাগে, এই নুপুর কি রেখার ছিল? বিবেক কি সত্য তাহলে প্রকাশ করতে পারবে, অথবা ভিনসেন্ট ও পুষ্পার শাস্তি কি তাহলে নিশ্চিত হবে? রহস্যের শেষ পরিণতির জন্য অপেক্ষা করতে থাকুন। বিবেক যখন রেখার বোনকে সেই নুপুর দেয়, তখন সে বুঝতে পারে এটি আসলে রেখারই ছিল। এদিকে অ্যালিস ওরফে পুষ্পার গোপন সত্য প্রকাশ পেয়ে যায়। সে এই ধাক্কা সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরদিন সব পুলিশ অফিসার মিলে ভিনসেন্ট ওরফে বাক্কাচাঁদের বাড়িতে যায়, কারণ তারা সব অপরাধ প্রকাশ পেয়ে গেছে। সব প্রমাণ তার বিরুদ্ধে। তদন্তকারী দল নিশ্চিত হয়েছে যে এই হত্যাকাণ্ডের মূল চক্রী তিনি। অবশেষে ভিনসেন্টকে গ্রেপ্তার করা হয়। এরপর দেখা যায় ফরেন্সিক অফিসার কিছু কঙ্কাল আনেন, যেগুলো পুনরায় মাটিতে সমাহিত করা হয়। এরপরে সবাই রেখার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে। বিবেক রেখার বোনের কাছে যায়। সে বলে, আমি রেখার একটি স্মৃতি রেখে গিয়েছিলাম যা এখন তোমাকে দিতে চাই। সে একটি পুরনো ছবি তুলে দেয়। ছবিটি ছিল অভিনেতা মামুট্টির। ছবির পেছনে লেখা ছিল সেরা অনুরাগীর জন্য মামুট্টি। এটাই ছিল রেখার শেষ ইচ্ছে, অর্থাৎ মামুট্টির স্বাক্ষর পাওয়া। এভাবে গল্পটি শেষ হয়ে যায়। সত্য উদ্ঘাটিত হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এবং রেখার স্মৃতি চিরস্মরণীয় হয়ে থাকে। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের মুভির এক্সপ্লেনেশন শুনতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি জেএম। আল্লাহ হাফেজ সবাইকে।